সন্ধ্যায় বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। সব চ্যালেঞ্জ উতরে গণতান্ত্রিক ধারায় উত্তরণের তাগিদ। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের হদিস মেলেনি 21 ঘন্টায়ও। জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না ফায়ার ফাইটাররা। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে 10 বছরে 100 কোটি টাকা আত্মসাৎ। নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুক্তি দে, আমার স্বামী কাম করে খায়। পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা আমি ওদের ইয়েতে রাখছি। নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সন্ধ্যায় দেয়া হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার করা যাবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর। বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগে থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করতো। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক। সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। 80% ভোটার যদি ভোট দেয়, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। গণতন্ত্রের পথে আবারও ফিরতে যাচ্ছে দেশ, সে অপেক্ষায় সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি 12 সপ্তাহ পর। এ বিষয়ে কথা বলছেন বিএনপির আইনজীবীরা। সরাসরি যাচ্ছি তাদের বক্তব্যে। উত্থাপিত বিষয়গুলো, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে শুনানিটা মুলতবি করেছেন মাত্র। না, এখানে মূল জিনিসটা হচ্ছে যে জুলাই সনদ যে অর্ডিন্যান্সটা, এটা হঠাৎ করে এসেছে। এটা কিন্তু দীর্ঘদিন যখন আর্গুমেন্ট হয়েছে এটা আসে নাই, হঠাৎ করে যেহেতু এসেছে সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেই ক্ষেত্রে
পরবর্তী কোনো কন্ট্রাডিক্ট হয় কি না, পার্লামেন্ট নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্ট কী সিদ্ধান্ত নেয় এটাও দেখার বিষয় রয়েছে। এবং সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে, কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে, জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। সেই জন্য তারা চিন্তা করেছে যে যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে, এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না। মাসুদ সাহেব, আপনি একটা মূলত করেছেন, আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে বলছি, সেটা হচ্ছে যে আমি আদালতকে যেটা বলেছি যে আদালত যদি এখন এই মামলাটি শুনেন, আমরা সবাই চেয়েছি, ইন্টারভিউনার যারা ছিল আমরা কিন্তু সবাই চেয়েছি যে মামলাটা নিষ্পত্তি হয়ে যাক। আমাদের বক্তব্য ছিল এই মামলাটি নিষ্পত্তি হলে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ, তার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, বরং এই রায়টি হলে পরবর্তী সংসদ এবং পরবর্তী সরকার কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্ত, সাংবিধানিক সংস্কার কিংবা জুলাই চার্টারে বর্ণিত যে সমস্ত বিষয় যদি গণভোটের মাধ্যমে যদি সেটা পাস হয় তাহলে সেগুলো বাস্তবায়নের জন্য এই রায়টি সহায়তা করবে। কিন্তু আদালত, মাননীয় প্রধান বিচারপতি সহ 6 সদস্যের আপিল বিভাগ, ওনারা বলেছেন যে আমরা এই রকম একটি সিচুয়েশনের মধ্যে, যেটা সিনিয়র বলেছেন, আমিও বলেছি আদালতের কাছে, যে নির্বাচন এবং জুলাই চার্টারের বিষয়টাকে বিবেচনায় নিয়েই তারা বলেছেন যে আমরা পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত মামলাটির শুনানি আমরা স্থগিত রাখব। এবং আদালত পরিষ্কারভাবে বলেছেন যে স্থগিত মানে কিন্তু নট সাইনি ডাই, 5ই মার্চ 2026 তারিখে এটা পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছেন। সুপ্রিম কোর্টে কথা বলছেন বিএনপির আইনজীবীরা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গভীরে পড়ে যাওয়ার 21 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি 2 বছরের শিশু সাজিদকে। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা। ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এখন কাজ করছে মোট 8টি ইউনিট। কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া এক্সকেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজ। এখন এক্সকেভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে। আমরা যে 35 ফিট তারা খনন করেছে, 35 ফিটের মধ্যে যদি আমরা ভিকটিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় 30-35 ফিট, সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, এত লম্বা সময়েও শিশু সাজিদকে পাওয়া গেল না, কি বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা সে বিষয়ে জানাবেন। আমি তার কাছে সময় কেন সময়টা এত বেশি লাগে? আপনি জানেন গতকাল আমাদের একটা সময়ে দর্শক, সহকর্মী শিবলির যে কথা আমরা সঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না যান্ত্রিক ত্রুটির জন্য, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব তার সাথে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রিয়াজ, কাল রাতে তো ডাক্তার জাহিদ ব্রিফিং করেছিলেন, আজ সকালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কোনো আপডেট তথ্য মিলেছে কি না সে বিষয়ে বিস্তারিত জানাবেন।
রাবি, গতকালকে যে আপডেটটি ছিল তারপর থেকে আর কোনো ধরনের আপডেট নেই। যা ছিল গতকাল ডাক্তার এজেএম জাহিদ হোসেন তিনি যেটি বলেছিলেন মেডিকেল বোর্ডের তথ্য, পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যেটি বলেছিলেন যে তিনি একজন ক্রিটিক্যাল রোগী হিসেবে যেভাবে সেবা বা চিকিৎসা হওয়া দরকার আইসিইউতে সেইভাবেই হচ্ছে। তবে তাকে দেশের সর্বোত্তম চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে এবং দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে এবং সেটি তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান তিনি সরাসরি তদারকি করছেন। পাশাপাশি মেডিকেল বোর্ডে যারা জ্যেষ্ঠ চিকিৎসক আছেন তাদের পরামর্শক্রমে সব কিছুই দেখভাল করা হচ্ছে। আর পাশাপাশি বিদেশ যাত্রার যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে সেটি বিষয়ে তিনি বলেছিলেন যে এটি পুরোপুরি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, পাশাপাশি মেডিকেল বোর্ডের যে পরামর্শ সেটির উপরে। কারণ এটি একটি দীর্ঘ পথ এবং সেই দীর্ঘ পথে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার হয় কিনা বা তিনি কতটুকু সুস্থ বোধ করবেন সেই যাত্রাপথে এবং যাত্রার যে নানা ধরনের ঝুঁকি থাকে সেই ঝুঁকি মোকাবেলায় তিনি কতটুকু সক্ষম হবেন সেটি বিবেচনায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং বলছেন যে আজকে ডাক্তার জাহিদুর রহমান আসার পরে হয়তো যদি কোনো আপডেট থাকে সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। আজ উদ্বোধন হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। দুপুরে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায় আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪-এর ২টি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি ৮ সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা উন্নয়ন কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন এবং সচিবালয়ের কার্যক্রমের জন্য গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়। গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে এই মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন একজন। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন। মাহবুবুল আলম হানিফ ছাড়া বাকি ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল। এছাড়া আজ গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মামলায় অপর আসামি শেখ হাসিনা এছাড়া যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ বিভিন্ন মামলায় আরও ১০ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ছাত্র হত্যার ঘটনায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, শিক্ষার্থীরা কি বলছেন, তারা কি সড়ক অবরোধ করেছেন সে বিষয়েও জানাবেন। ফার্মগেটের এই যে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যেই সড়কটি আসলে শিক্ষার্থীরা তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা অবরোধ করেছে, চারপাশে তারা অবস্থান নিয়েছে। তাদের দাবি একটাই, তাদের যে বন্ধু সহপাঠী, তাদের ভাই যাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, সেই মারধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান এবং সেই হত্যার প্রতিবাদে তারা বলছেন এটি হত্যাকাণ্ড। মাদক সেবনের বিরুদ্ধে কথা বলায় তাকে নৃশংসভাবে পিটিয়েছে। মাদকের বিরুদ্ধে কথা বলে আমাদের সিনিয়র ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়ে, ওকে হত্যা করছে ছাত্রদল, হত্যা করে মেরে ফেলছে। কালকে যে আমরা আমাদের হবে না এর কি গ্যারান্টি আছে? এর বিচার চাই, আমরা এই ছাত্রদলের বিচার চাই। শুনছিলেন যে এখানে কিন্তু পুরো সড়কটি চারপাশে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে বোঝানোর। তবে শিক্ষার্থীরা তারা একেবারে কনক্রিট কোনো বক্তব্য ছাড়া তারা এই সড়ক ছাড়বে না। দেখতেই পাচ্ছেন যে এই যে ফার্মগেটের খুবই গুরুত্বপূর্ণ সড়ক, চারপাশে কিন্তু গাড়ি অনেকক্ষণ ধরে আটকে আছে।
বহু যাত্রী আছে গাড়িতে, যাদের প্রাইভেট কার আছে তারা গাড়িতেই আছে, যারা গণপরিবহনে আছে তারা কিন্তু গাড়ি থেকে নেমে চলে গেছে। এই সড়কটি অবরোধ করার একমাত্র কারণ তাদের যে বন্ধু সহপাঠী তার মৃত্যুর সঠিক তদন্ত, সেই সাথে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একটু জানতে চাই আপনাদের দাবিটা কি? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আইন শৃঙ্খলা বাহিনী এটাকে এখনো হত্যাকাণ্ড বলে স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। তারা বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যা দেখেছি আমরা, প্রকাশ্যে খুন করা হয়েছে। ছেলেটা 4টা দিন আইসিইউতে লড়েছে, 4 দিন মৃত্যুর সাথে লড়তে লড়তে শেষ পর্যন্ত গতকালকে দুপুরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমাদের প্রিন্সিপাল কালকে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, উনি আমাদের প্রধান প্রিন্সিপাল গতকালকে উনি একটা বিবৃতি দিচ্ছে, উনি হচ্ছে এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। এই সড়কটি আর কতক্ষণ আটকে রাখবেন? আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না একটি স্পষ্ট বিবৃতি দেওয়া হবে যে এটা একটা হত্যাকাণ্ড ছিল এবং এর পিছনে যারা দায়ী তাদেরকে হচ্ছে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই পথ ছাড়ছি না। অনেকে তো ভোগান্তি হচ্ছে, এটাও তো মাথায় রাখতে হবে। জি ভোগান্তি হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় বোঝার দরকার আছে যে আমাদের প্রিন্সিপাল এটা কিভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। আচ্ছা বলো। আমাদের অনেকের ভোগান্তি হচ্ছে, আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পরে এই প্রথম এরকম কোনো বর্বর হামলা হয়েছে, এরকম একটি স্টুডেন্ট মারা গিয়েছে। আমরা কি তার জন্য পথ ছেড়ে দিতে পারি? আমরা এখানে আছে 2 থানার ওসি আছেন, শেরেবাংলা নগর থানার ওসি আছেন তেজগাঁও থানার ওসি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করি কতটা আপনারা শিক্ষার্থীদের তো বোঝাচ্ছেন, আশ্বস্ত করছেন শিক্ষার্থীরা কি বলছে? আমরা তাদেরকে আশ্বস্ত করার বোঝানোর চেষ্টা করছি যে ঘটনা ঘটছে, ঘটনা আমরা আইনগত বিষয় যেগুলো আছে, ঘটনা যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যা যা ভূমিকা আমাদের করণীয় আমরা করব। আমাদের উদ্যান কর্তৃপক্ষ নলেজে আছেন, তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবেন আমরা এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুনছিলেন থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। কিন্তু যে ভোগান্তি, আমি যদি একটু ভোগান্তির চিত্রটা দেখাই, শিক্ষার্থীদের দাবি শোনালাম, এবার একটু ভোগান্তির চিত্র দেখাই যে কয়েক কিলোমিটার যানজট, কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন, এখানে বেশ কয়েকটি হাসপাতাল আছে, রুগী আছে, সেই সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে যানজটের যে বহরটি, চারপাশেই সড়ক, প্রত্যেকটি জায়গা থমকে আছে, প্রত্যেকটি মানুষ। এই যে 2 দিন পর পর আন্দোলন, শিক্ষার্থীরা নানান দাবিতে আন্দোলন করেন, সবাই মাঠে নামেন, আপনারা তো ভোগান্তিতে পড়েন। গাড়ি নেবে, এই আন্দোলনগুলো আমাদের মোটেও পছন্দ না। এই হচ্ছিল কথা। এইগুলি আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? আন্দোলন করার কি এইটা সিস্টেম? 2 জনের জন্য সারা দেশের লোক ভোগান্তি পড়ছে। এইটা তো আছে, পুলিশ দেন সাইড দিয়ে তাকায় দেখতেছে, পুলিশ কিছু করে না, করতে পারছে না। এই যে আন্দোলনে যারা গণপরিবহন নিয়ে বের হন, তাদের এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, 2 দিন পর পরই নানান দাবিতে মানুষ রাস্তায় নামে, আপনারা সড়কে নেমে বিপদে পড়েন, এর সমাধান কি? সমাধান তো আমরা তো কিছু বলতে পারবো না। সমাধানের কথা সরকার বলতে পারবে, আর যারা সমাধান করে তারাই বলতে পারবে। ভোগান্তি তো আমাদের জনগণের ভোগান্তি হয়, আমাদের ড্রাইভারদের খুব ভোগান্তি হয়। 2 দিন পর আন্দোলন, এটা কি হয় দেখছেন? এই আন্দোলনটা একবার জি রাব্বি, আমরা শুনছিলাম, দেখছিলাম দুর্ভোগের খবর সড়ক অবরোধের ফলে। আপনাকে অনেক ধন্যবাদ। এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 5ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, 13শ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই, পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। মির্জা ফখরুল বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে, কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশে যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি।
নিরপেক্ষ নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। সমবায় মানে সহযোগিতা, উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা, এই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবে চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। মানিকগঞ্জের সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত 10 বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় 100 কোটি টাকা। নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার, কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয়। আজ ঘর নয়, স্বপ্নটাই ভেঙে গেছে আসমার। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমু কি দে, আমার স্বামী কাম করে খায়, কামলা দিয়ে খায়, আমি বাস কাজ নিয়ে থাই কিংবা থাহুম ওর কাছে গেছি, কয় দিমু দিমু ভাবি দিমু, এনে ওরা পলাইছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে এই এলাকার 3 শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় 5 কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র। তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার। আমাকে লোভ দেখাইছে, আমরা ওই লোভে করছি, আমরা তো গরিব মানুষ। স্বামী স্টক করে মারা গেছে, সেইখান থেকে পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি। বিশেষ কারণে টাকা দিয়ে ওকে এনজিওতে নিয়ে রাখছি। অনেক মানুষও মানাও করছিল, কিন্তু ওই যে আমরা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, লোভে পড়ছি। সংস্থা দুটির অফিস এখন তালাবদ্ধ বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন, টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গা ঢাকা দেয় কর্মকর্তা কর্মচারীরা। লোকজন আস্তে আস্তে প্রয়োজনীয় মানে জিনিসপত্র সরাইয়া ওরা পরে একবারই ফালাইছে। জনগণ এসে কি ফ্যামিলি ভাড়া হয়ে গেছে, এসে টুকায়। অনুসন্ধান বলছে, সমবায় ও সমাজসেবার নিবন্ধন নিয়ে আবার অনেক সময় কোনো নিবন্ধন ছাড়াই মানিকগঞ্জে গত 10 বছরে অন্তত 20টি সংস্থা গ্রাহকের প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু বেশিরভাগ প্রতারকই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। লক্ষ লক্ষ টাকা নিছে গ্রামীণ উন্নয়ন বই দেয়, সেটা সমবায় অফিস থেকে এই রেজিস্ট্রেশনটা নিছে। কিন্তু সমবায় অফিসারে আমরা একদিন বলছিলাম যে এই যে আপনি রেজিস্ট্রেশন দিলে আপনি দেখেন না, কয় ওরা তো কার্যক্রম চালাই নেয়। অভিযোগ যাওয়ার পরে তারা নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। একের পর এক কথিত সংস্থার নামে গ্রাহকের টাকা আত্মসাৎ হলেও সমাজসেবা ও সমবায় অফিসের কাছে নেই কোনো সমন্বিত তথ্য। অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে, যদিও তা অস্বীকার করছেন সংশ্লিষ্টরা। গ্রামে গঞ্জে সমবায় সমিতি, এনজিও বা ব্যাংক, মানুষ না সব মিলার ফেলে। তো অনেক সময় দেখা যায় যে সমবায় সমিতি দোষী থাকে না, বা আদৌ ওখানে কোনো সমবায় সমিতি নিবন্ধিত নাই, ওইটা শুধু সমিতি, এরকম হয় অনেক সময়। আর আমরা যদি দেখি যে আমার কাছে অভিযোগ আসছে এবং এটা সত্যি একটা আমাদের নিবন্ধিত সমবায় সমিতি, সেক্ষেত্রে আমাদের যে সমবায় সমিতি আইন বিধিমালা আছে, আইনের 49 ধারা আছে, সেই অনুযায়ী তদন্ত দিয়ে আমরা খতিয়ে দেখি যে আসলে ঘটনাটা কি ঘটছে। যদি ক্ষুদ্র ঋণ করতে হয় তাহলে MRA, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো তাদের কাছে আবেদন করলে তারা কিছু টার্গেট দেয়, ওনারা ফিল্ড পর্যায়ে ভিজিট করেন, যদি সন্তোষজনক মনে হয় তাহলে ওনারা MRA সার্টিফিকেট দেন, আর সেই সার্টিফিকেটের আলোকে ওনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে। স্বাভাবিকভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত যেসব সংগঠন, তারা ক্ষুদ্র ঋণ করতে পারবে না। প্রতারণার সাথে জড়িত সংস্থাগুলোর নাম ভিন্ন হলেও কৌশল একই, মানুষের সঞ্চিত অর্থ নিয়ে গা ঢাকা দেয়া। প্রতারণা রোধে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি আর দ্রুত আইনি ব্যবস্থা। না হলে আরও পরিবার হারাবে সঞ্চয়ের স্বপ্ন, আর থামবে না এই প্রতারণার চক্র। এই মত স্থানীয়দের। DM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এই ছিল যমুনা নিউজে